হু হু করে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি, গাইবান্ধায় তলিয়ে নিম্নাঞ্চল। ফসলি জমি ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক, টাঙ্গাইলেও বন্যা পরিস্থিতির অবনতি। দেশে আনা হলো বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদের মরদেহ, ফুল দিয়ে শ্রদ্ধা। বলাকায় জানাজার পর বনানীতে দাফন। বিড়ম্বনার নাম ডেমু ট্রেন, বৃষ্টির মধ্যে 16টিই নষ্ট। ওয়ার্কশপ যন্ত্রপাতি না থাকায় দেশে হচ্ছে না মেরামত, দেশীয় প্রযুক্তিতে সচল করতে নেওয়া হচ্ছে প্রকল্প। আফগানিস্তানে তালেবান শাসন সার্কভুক্ত অন্য দেশকে ভাবালেও নিরাপত্তার শঙ্কা নেই বাংলাদেশে। ঢাকা কাবুল সম্পর্ক নির্ভর করছে তালেবানের পদক্ষেপের ওপর, জানালেন পররাষ্ট্র সচিব। এবং করোনাকালে স্থিতিশীল অর্থনীতির স্বীকৃতি পেল বাংলাদেশ, তাসখন্দে তুলে দেয়া হলো আইটিএফসির বিশেষ সম্মাননা, প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। ব্রহ্মপুত্র ও যমুনার পানি বেড়ে তলিয়ে গেছে গাইবান্ধা এবং টাঙ্গাইলের বেশ কয়েকটি এলাকা। দুর্ভোগে দিন পার করছেন শত শত মানুষ। স্রোতের তোড়ে মুখ থুবড়ে পড়ে আছে সড়ক সংযোগ ব্রিজ। চারপাশে থই থই করছে পানি, দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। হাঁটু পানি মারিয়ে কিংবা নৌকায় করে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। ডুবে আছে ঘরবাড়ি আর ফসলি জমি, ভোগান্তির যেন শেষ নেই বানভাসীদের। এদিকে টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকে। এ অবস্থায় ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা দুর্গতরা। চার ভাই যা গোছা দিছিলাম, গোছা সব বাইন্দা গেছিল, সার বীজ সব দিছিলাম, তলে গেছে। অনেক রাস্তাঘাটে পানি উঠে গেছে, কামাই কাজ বন্ধ। বাড়িতে পানি উঠছে, শহরে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, লোক আছে আমরা যাইতে পারি না, ঘরে থেকে কোনো বাইরে হতে পারি না। 3.5 ভাই জায়গা গোছা দিছিলাম, একবারে চলে গেছে গা, পয়সা গেছে গা হেঙ্গা। অন খাওয়া দাওয়ায় খুব অসুবিধা, রাস্তাঘাটে খুব অসুবিধা। এই মুহূর্তে সিরাজগঞ্জের মালসাপাড়া এলাকায় আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিঙ্কু, ওকে, এসা আসলে যমুনা নদীর পানি কিন্তু বেড়ে চলেছে। গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকাল 6টায় কিন্তু 57 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই পানি বৃদ্ধির ফলে কিন্তু বানবাসীদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং সিরাজগঞ্জের মোট 5টি উপজেলার কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। আমি এখন যেখানে রয়েছি সিরাজগঞ্জের সদর উপজেলার চরমালছাপা এলাকায়। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই এলাকাটিতে প্রায় শতাধিক বসত বাড়ি রয়েছে। এই শতাধিক বসত বাড়ি কিন্তু প্রতিটি বাড়িতে কিন্তু পানিতে টইটুম্বুর এবং বসত ঘর, বাথরুম, রান্নাঘর, টিউবওয়েল সবকিছু কিন্তু তলিয়ে গেছে। এবং এই এলাকার মানুষজন কিন্তু পাশের যে বাঁধ রয়েছে ক্রসবার 3, সেটিতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে এবং খোলা আকাশের নিচে বসবাস করছে। বানবাসীদের অভিযোগ যেটি তারা করছে যে গত 3 সপ্তাহ ধরে কিন্তু তারা বন্যার পানি তাদের বাড়িতে ঢুকেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো সহায়তা তারা পাননি। সেই সাথে তারা তাদের এলাকায় কিন্তু শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে, যেহেতু প্রতিটি বাড়িতেই নিরাপদ পানির যে টিউবওয়েল সেটি কিন্তু আসলে তলিয়ে গেছে, যে কারণে নিরাপদ পানির কিন্তু তাদের মধ্যে সংকট রয়েছে। আর জেলা প্রশাসন যেটি বলছে 5টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত মোট 140 মেট্রিক টন জিআর চাল করা হয়েছে এবং প্রাথমিকভাবে বন্যা কবলিতদের তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই তালিকাটি তৈরি করলেই কিন্তু আসলে ত্রাণ তৎপরতা তারা শুরু করবে বলে জানিয়েছে। আর এর সাথে কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলা, বিশেষ করে সিরাজগঞ্জ সদর, গাজীপুর, বেলকুচি এবং চৌখালী, এই 5টি উপজেলার কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং প্রতিটি উপজেলায় কিন্তু আমরা দেখছি যে পানিতে টইটুম্বুর এবং এই এলাকাগুলোতে কিন্তু আসলে বন্যা কবলিতরা মানবেতর জীবনযাপন করছে এবং বন্যার পানি কিন্তু আসলে বেড়েই চলেছে। আমরা প্রতিদিনই দেখছি যে বন্যার পানির যে বিপদসীমা সেটি কিন্তু আসলে বেড়েছে। এবং আজ সকাল 6টার যে রিপোর্ট পানি উন্নয়ন বোর্ডের, সেটি হচ্ছে যে বিপদসীমা 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বন্যা কবলিতদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং যে সকল এলাকায় বাসিতে আসলে পানি ঢুকেছে তারা কিন্তু আসলে বাঁধের উপর খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তো এই ছিল সিরাজগঞ্জের বন্যা কবলিত মানুষের সর্বশেষ খবর। এশা, সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আনা হয়েছে। সকাল 9:30টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। এ সময় ক্যাপ্টেন নওশাদের 2 বোনও ছিলেন। বিমানবন্দরে তার প্রতি শ্রদ্ধা জানান বিমান প্রতিমন্ত্রী ও বিমানের কর্মকর্তারা।
অশ্রুসিক্ত চোখে শ্রদ্ধা জানান ক্যাপ্টেন নওশাদের দীর্ঘদিনের সহকর্মীরা। বাদ জোহর বলাকায় জানাজায় প্রথম জানাজা হবে, পরে তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। গত 27 আগস্ট ওমানের মাস্কাট থেকে 124 যাত্রী নিয়ে BG-022 ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে মধ্য আকাশে হঠাৎ ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটিকে মহারাষ্ট্রের নাগপুরের ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এরপরই তাকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ক্যাপ্টেন নওশাদ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ছিলেন। করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনে তেমন কোনো পরিবর্তন না হওয়ায় চট্টগ্রামে 2 ডোজ টিকা গ্রহণকারীরা অনেকটা নিরাপদ। এমনকি নতুন কোনো ভ্যারিয়েন্ট না আসায় বিদ্যমান আলফা, বেটা ও ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়াবহ সংক্রমণ বিস্তারেও কোনো ভূমিকা রাখতে পারবে না। 300 পজিটিভ নমুনার স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিং ও মিউটেশন করে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভাসুর গবেষক দল। আরও জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের করা পর্যালোচনায় 300 করোনা পজিটিভ নমুনার স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিং এবং মিউটেশন বিশ্লেষণ করে ব্রিটিশ ভেরিয়েন্ট আলফা, দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট বেটা এবং ভারতীয় ভেরিয়েন্ট ডেল্টার বাইরে নতুন কোনো ভেরিয়েন্ট শনাক্ত হয়নি। এমনকি স্থানীয়ভাবেও নতুন ভেরিয়েন্ট তৈরি হয়নি। স্পাইক প্রোটিনের মিউটেশন ঘটেছে, বাট এমন কোনো পরিবর্তন হয় নাই যে পরিবর্তনের কারণে স্পাইক প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের কোনো মিউটেশন হয় না, এটা আমাদের একটা সুফল। বিশ্বের বিভিন্ন অঞ্চলে মারাত্মক ক্ষতিকরভাবে মিউটেশন ঘটিয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ল। চট্টগ্রাম এর থেকে অনেকটা মুক্ত ছিল। এমনকি নতুন কোনো ভেরিয়েন্ট বাহির থেকে না আসলে চট্টগ্রামে বড় ধরনের সংক্রমণের সংখ্যা নেই বলে দাবি গবেষকদের। এক বছরের মধ্যে আমরা কোনো গাঠনিক পরিবর্তন পাইনি স্পাইক প্রোটিনের। এটাই বোঝা যায় এখানে আমাদের কোনো নতুন ভেরিয়েন্ট তৈরি হয়নি। তো যদি নতুন ভেরিয়েন্ট তৈরি হতো তাহলে কিন্তু এই ডেল্টারও চলে যেত, নতুন ভেরিয়েন্ট আবার আক্রমণ করতো, আমাদের সংক্রমণ আরও বেশি বাড়তো। এদিকে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের বিদ্যমান মিউটেশনগুলো ভ্যাকসিন কার্যকারিতায় তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। তাই 2 ডোজ ভ্যাকসিন গ্রহণকারীরা বর্তমানে ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন। যারা ভ্যাকসিন নিচ্ছেন এবং তারা সাথে সাথে আপনাদের সংক্রমণের ঝুঁকি থেকেও অনেকটাই নিরাপদ হয়ে যাচ্ছে। গবেষণায় চট্টগ্রামের গত 1 বছরের পজিটিভ নমুনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। গবেষকদের মতে নিয়মিত স্পাইক প্রোটিনের মিউটেশন বিশ্লেষণের মাধ্যমে কার্যকারী ভ্যাকসিন এবং অ্যান্টিভাইরাল ড্রাগ উৎপাদনে বড় ধরনের ভূমিকা রাখছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশে তৈরি হলো মঙ্গল গ্রহের রোভার। নাসা আয়োজিত হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতার অর্জন নিয়ে 10 ড্রিমার্স গল্প থাকছে সংবাদের পরের অংশে। করোনাকালে অর্থনৈতিক সংকট মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখায় দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের বিশেষ সম্মাননা পেল বাংলাদেশ। তাশখন্দে বার্ষিক সম্মেলন শুরুর আগে জমকালো অনুষ্ঠানে তুলে দেয়া হয় এই সম্মাননা। আর এই আয়োজন থেকেই কোভিড পরবর্তী যুগের সূচনা দেখছে উজবেক সরকার। যদিও দেশে দেশে বিপর্যস্ত অর্থনীতির পুনর্গঠনে সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিচ্ছে আইটিএফসি। উজবেকিস্তান থেকে আরও জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। আলো ঝলমলে মঞ্চে বাংলাদেশ নামটি উচ্চারণের সঙ্গেই অনেকটা শিহরণ বয়ে গেল রুশ আর উজবেক ভাষাভাষীদের ভিড়ে বসে থাকা জনাকয়েক বাংলাদেশির মনে। ব্যাকগ্রাউন্ডে তখন শোভা পাচ্ছে সার্কভুক্ত 8 দেশের মধ্যে একমাত্র লাল সবুজের পতাকা। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ মনে করছে করোনা সংকটেও প্রবৃদ্ধির ইতিবাচক ধারা ধরে রাখার সঙ্গে কোনো বড় প্রকল্পের কাজ বন্ধ না করাই প্রমাণ করে ঠিক পথেই আছে বাংলাদেশ। আর সম্মাননা নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলছেন এখন সময় সবাইকে নিয়ে সুষম উন্নয়ন পরিকল্পনার। All of this has been possible
কোনো সন্দেহ নেই, বাংলাদেশের অর্থনীতিতে আইডিবির প্রচুর অবদান রয়েছে। জ্বালানি তেল আমদানি ও বেসরকারি ব্যাংকগুলোতে সংস্থাটি অর্থায়ন করছে। আমরা চাই এই সহযোগিতা অব্যাহত থাকুক। যে ইতিবাচক ইমেজ আমরা অর্জন করে তা সরকারের অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়নেরই ফল। আমরা কখনোই আর কাউকে পেছনে ফেলে সামনে এগোতে চাই না। বিশ্বজুড়ে এখনও চোখ রাঙানি বন্ধ করেনি করোনা। সম্মেলন কেন্দ্রেও করোনার র্যাপিড টেস্ট সহ নানামুখী ব্যবস্থা নিয়েছে আয়োজক দেশ। এরপরও চমকপ্রদ এক ঘোষণাই দিয়ে বসলেন উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী। যদিও অর্থনীতির ক্ষতি কাটাতে কি পরিমাণ ঝক্কি সামলাতে হয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে এসএমই আর শিল্প খাতে অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান আইটিএফসি সিইওর। অর্থনীতি যাতে ভেঙে না পড়ে সেজন্য আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তার সর্বোচ্চ প্রভাব সদস্য দেশগুলোতে দেখতে চাই। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ শুধু এসএমই খাতেই দিয়েছি। আমরা চেয়েছি কেউ যেন কর্মহীন না থাকেন। করোনা পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন ও সবার জন্য সমৃদ্ধির বার্তা নিয়ে তাশখন্দে শুরু হয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের বার্ষিক সভা। 5 দিনের এই আয়োজনে বিশ্বের 57টি দেশের সরকার, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও উন্নয়ন কর্মীরা যোগ দিয়েছেন। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, তাশখন্দ, উজবেকিস্তান। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশকে ভাবিয়ে তুললেও বাংলাদেশ রয়েছে সুবিধাজনক অবস্থানে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, দেশটিতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে উন্নয়ন অংশীদার হতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্স বাড়তি সুবিধা দেবে। সাথিলা শারমিনের রিপোর্ট। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানে রাষ্ট্র ক্ষমতায় ছিল তালেবান সরকার। 2 দশক পর গোড়া ইসলামী এই গোষ্ঠী আবারও ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক কূটনীতিতে চলছে নানা হিসেব নিকেশ। আসছে নিরাপত্তার প্রশ্ন। কাশ্মীর ইস্যুতে ভুগতে থাকা ভারত গত মঙ্গলবার কাতারে বৈঠকে বসে তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস টেনেকজায়ের সঙ্গে। ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তালের সঙ্গে প্রকাশ্য এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সহ আলোচনায় উঠে আসে নানা ইস্যু। ইন্ডিয়ার যে ভয়টা রয়েছে হয়তো কাশ্মীর সংক্রান্ত বা তালিবানদের যে আইডিওলজি সেটা এক্সপোর্ট করবে কিনা, এই মুহূর্তে আমরা কোনো শঙ্কা দেখছি না। এদিকে আফগানিস্তানে তালেবান নেতৃত্ব বাংলাদেশের উগ্রপন্থীদের উপর প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান, সরকার সফলভাবে উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ করেছে। এছাড়া ভবিষ্যতে ঢাকা কাবুল সম্পর্ক নির্ভর করছে তালেবানের পরবর্তী পদক্ষেপের উপর। সিকিউরিটি সিচুয়েশনটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তো ওইটা আমরা দেখব। আর নতুন সরকার কিভাবে ইমার্জ করে বা ফর্ম হয় সেই বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে, একটু সময় লাগবে, বাট আমরা দেখছি এগুলো। আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো সিচুয়েশন আছে যে তালেবানদেরকে নিয়ে আমাদের অস্থির হওয়ার কিছু আছে। সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ আফগানিস্তান ইস্যুতে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রাষ্ট্রের কোনো গোষ্ঠী বা ব্যক্তির পৃষ্ঠপোষকতা ছাড়া যারা সন্ত্রাস করেন তারা কিন্তু সহজে স্পেস পায় না। উন্নয়নের ব্যাপারে আমার মনে হয় ভালো একটা সম্পর্ক আফগানিস্তানের সাথে হতে পারে। এদিকে বুধবার রাতে আফগানিস্তানে আটকে পড়া 6 বাংলাদেশি নাগরিকও দেশে ফিরেছেন। সাথিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তালেবানের হাতে শাসনভার যাওয়ার পর চরম মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তান। চরম খাদ্য সংকটে দেশটির 1/3 মানুষ। দেশ থেকে মরিয়া সাধারণ আফগানরা ভিড় করছেন প্রতিবেশী দেশগুলোর সীমান্তে। এদিকে শর্ত সাপেক্ষে ও মানবাধিকার নিশ্চিত করলে তালেবানকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাবার আনন্দ যেন থামছেই না। বুধবার কান্দাহারে যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া সাজোয়া জানে করে অস্ত্র উঁচিয়ে বিজয় উল্লাস করে তালেবান সদস্যরা। তালেবান আফগানিস্তানের শাসনভার নেয়ার 2 সপ্তাহ হয়ে গেলেও এখনও অনিশ্চিত ভবিষ্যতে রয়েছে অসংখ্য মানুষ। দেশ ছাড়তে মরিয়া সাধারণ আফগানরা ভিড় করছেন পাকিস্তান সীমান্তে। দারিদ্রতা গ্রাস করেছে পুরো আফগানিস্তান, নেই কাজ,
এই অবস্থায় প্রতিবেশী দেশগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সীমান্তে আটকে পড়া এসব আফগান নাগরিক। আমরা এখানে মোট 150 পরিবারের মতো আছি। এখানে সবাই আটকা পড়েছি, আমাদের কাজ নেই, সবাই অনাহারে আছি। আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। দেশটির 1/3 মানুষের খাদ্যের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আফগানিস্তানের মানবিক সংকট মোকাবিলায় শিগগিরই জরুরি ভিত্তিতে তহবিল গঠনের জন্য ধনী দেশগুলোর কাছে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির বিশেষ দূত রামিজ আলাকবারোভ। এদিকে আফগানিস্তান শাসনে তালেবানকে সমর্থন দেয়া না দেয়া নিয়ে হিসেব নিকেশ শুরু হয়েছে বিশ্বজুড়ে। মার্কিন বাহিনী তালেবানের হাতে আফগানিস্তানের শাসনভার দিয়ে আসলেও গোষ্ঠীটি আগের মতো নির্দয় অবস্থানেই আছে নাকি পরিবর্তন হয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করলেও এখনই আনুষ্ঠানিকভাবে দেশ চালানোর স্বীকৃতি দেবে না জোটটি। মানবাধিকার প্রতিষ্ঠা ও বিশেষ কিছু শর্ত মেনে নিলেই তবে স্বীকৃতির বিষয়ে চিন্তা ভাবনা করবে ইউরোপীয় ইউনিয়ন। ওমরিনান, সময় সংবাদ। প্রবল স্রোতে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 15 দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। পদ্মা সেতু এড়িয়ে চলাচলের জন্য মাঝিকান্দিতে ঘাট তৈরি করা হয়েছে 8 দিন, কিন্তু নাব্য সংকটে নতুন রুটেও ফেরি চলাচল শুরু হয়নি। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছে রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, যেখানে এখন পানির গভীরতা কমে আসছে, যে 12 ফিটের মধ্যে 5 ফিটে, আবার সেখানে প্রশস্ততা কমে এসছে। তারা বলছেন যে পাশেই যে চর ভেঙে কিন্তু প্রবল, যেখানে এখন পানির গভীরতা কমে আসছে যে 12 ফিটের মধ্যে 5 ফিটে, আবার সেখানে প্রশস্ততা কমে এসছে। তারা বলছেন যে পাশেই যে চর ভেঙে কিন্তু প্রবল স্রোতে সেখানে পলি পড়ে এই পরিস্থিতি হচ্ছে এবং এখানে ঘন্টায় ঘন্টায় নদীর চেহারা পাল্টে যাচ্ছে। তবে এখনো কিন্তু এখানে ড্রেজিং এর কোনো ব্যবস্থা হয়নি এবং তারা বলছিলেন যে প্রবল স্রোতে তারা এখানে ড্রেজার কিন্তু সেভাবে স্থাপন করতে পারেননি। এবং আপনারা দেখছেন যে লং যাচ্ছে এবং এই যে 15 দিন ধরে যে ফেরি চলাচল বন্ধ রয়েছে এই গুরুত্বপূর্ণ রুটে, এখন কিন্তু লঞ্চে একমাত্র বাহন, লঞ্চে কিন্তু অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকি নিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু অন্যান্য নৌযান চলছে। তো পদ্মা সেতু যে নিচ দিয়ে যে ফেরিগুলো চলাচল করতো সেখানে কিন্তু বারবার ধাক্কার ঘটনায় এখানে ফেরি চলাচলে একটি কঠোর নিয়ন্ত্রণে আনা হয় এবং যারা ফেরি চালাচ্ছেন তারা বলছিলেন যে প্রবল স্রোতে তাদের এখানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সে কারণে কিন্তু এখানে ফেরিগুলোকে, যেগুলো নতুন ধরনের ফেরি যেগুলোর স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলবার ক্ষমতা বেশি, সেই সক্ষম ফেরিগুলো এবং দক্ষ চালকদের কিন্তু নিয়ে চালানো শুরু হয়েছিল, কিন্তু গেল 18 আগস্ট থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় শিমুলিয়া বাংলাবাজার রুটে। তারা বলছিলেন যে এই স্রোতের তীব্রতা হ্রাস পেলে তারা আবার ফেরি চলাচল শুরু করবেন বাংলাবাজারে। তো এই মাঝে যাতে বিকল্পভাবে যে জরুরি পরিষেবা গাড়িগুলো পারাপার করতে পারে সেই কারণে কিন্তু এই যে মাঝিকান্দির ঘাটটি চালু করা হয়, যেটি 26 আগস্ট থেকে কিন্তু এই ঘাটটি একদম চলাচল উপযোগী ছিল এবং তারা পরীক্ষামূলক চালানোর প্রস্তুতিও নিয়েছে। কিন্তু তারা বলছেন যে এই যে নাব্য সংকটটি তৈরি হয়েছে সে কারণেই কিন্তু তাদের এই চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং তারা এই ফেরিগুলো পরিচালনা করতে পারছেন না। সে কারণে কিন্তু এই যে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকাতে মানুষের যেমন দুর্ভোগ, পাশাপাশি কিন্তু এখানকার অর্থনীতির ক্ষেত্রে কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে এবং এই রুটটি নানা কারণে গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে এই যানবাহন পারাপার না হবার কারণে কিন্তু এই চ্যালেঞ্জ চলছে। তো এই ছিল এখানকার সবশেষ। এশা, মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। নগরে পানি সরবরাহের নামে নদীতে নানা সমস্যা তৈরির অভিযোগ খুলনা ওয়াসার বিরুদ্ধে। বাগেরহাটের মধুমতি নদী থেকে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় পানি সরবরাহের জন্য পাইপ বসায় ওয়াসা, এ কারণে বন্ধ রয়েছে নৌ চলাচল। পাইপের বাধায় পলি জমে নদীতে নাব্য সংকট তৈরি হয়েছে। দ্রুত পাইপ সরানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। চলতি অর্থ বছরেই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
খুলনায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য বাগেরহাটের মোল্লাহাটের মধুমতি নদী থেকে পাইপলাইন বসানো হয়েছে নগরীর ওয়াসা কার্যালয় পর্যন্ত। পাইপলাইনটি ভৈরব নদের তলদেশ দিয়ে না নিয়ে নেওয়া হয়েছে মাছ দিয়ে। মোটা পাইপের কারণে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে পলি পড়ে নাব্য সংকট দেখা দিয়েছে। এছাড়া পাইপ আটকাতে পানির উপরিভাগেও দেওয়া হয়েছে লোহার পাত। ফলে রূপসা, ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলার সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পাইপটা 5.5 ফুটের মতো হাইট আছে, অর্ধেক খাল মেরে ফেলা দিছে। পাইপের কারণে সে নদী আবার ভরে হচ্ছে, লোকজন যেতে পারতেছে না, মানুষ চলাচল করতে পারতেছে না। দ্রুত ওয়াসার পাইপটি নদীর তলদেশ দিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই খননের সকল সুফল থেকে ব্যাহত হচ্ছে এলাকাবাসী শুধুমাত্র একটি এই ওয়াসার পানির পাইপের জন্য। রিসেটিং করে মাটির তলদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই। অন্য কোনো জায়গাতে সমস্যা হচ্ছে কিনা সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি নিজে এটা সরজমিনে দেখে এসেছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়কে মৌখিকভাবে জানিয়েছি। অন্যান্য জায়গাতেও আরো সমস্যা হচ্ছে কিনা এবং বা অন্য কোনো খালের উপর দিয়ে গিয়েছে কিনা সেই তথ্যগুলো আমি সংগ্রহ করছি। করোনার কারণে দেশের বাইরে থেকে মালামাল আনতে সমস্যা হওয়ায় কাজ করতে দেরি হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। আশা করছি যত সংখ্যক সমাধান করা যায়, তবে এটা কার্যক্রম যেহেতু শুরু করেছি এটা শেষ করব যাতে ভবিষ্যতে এখানে কোনো সমস্যা না হয়। 2019 সালের জুলাই মাসে 45 কিলোমিটার দূরের মধুমতি নদী থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহের কাজ শুরু করে খুলনা ওয়াসা। সময় সংবাদ, বাগেরহাট। রেলের 20টি ডেমু ট্রেনের 16টি বিকল, যে 4টি বা চলছে সেগুলোরও রয়েছে ভয়াবহ যান্ত্রিক সমস্যা। সেবার পরিবর্তে ডেমু যেন রেলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সম্পূর্ণ নতুন প্রযুক্তির এই ট্রেনের ওয়ার্কশপ কিংবা যন্ত্রপাতি কিছুই নেই দেশে, এতে মেরামতও সম্ভব হচ্ছে না। ডেমু ট্রেন চালুর সিদ্ধান্ত ভুল ছিল মন্তব্য করে রেলমন্ত্রী বলছেন, দেশীয় প্রযুক্তিতে ডেমু সচল করার প্রকল্প নেওয়া হচ্ছে। ঢাকা বিভাগে চলাচলকারী 12টি ডেমো ট্রেনের মধ্যে সচল আছে মাত্র 2টি। ভয়াবহ যান্ত্রিক সমস্যায় প্রতিদিনই বিকল হয়ে পড়ছে বিশেষ এই ট্রেন। যাত্রীরা বলছেন সেবার পরিবর্তে ডেমো যেন এক বিড়ম্বনার নাম। মাঝে মধ্যেই নানা সমস্যায় মাঝপথে বিকল হয়ে পড়ছে। গাজীপুর আর আপনার বিআরটিসি মাঝখানে যে বন্ধ হয়ে গেছে, ওখান থেকে গাড়ি বেগে আসছে, যাত্রী নামাই দেবার বেগে আসছে। ডেমোটা একটা পুরোপুরি অচল, এটাতে উঠলে মনে হয় যে দুযোগে উঠছি। মানুষ আলো যেতেছে গরমের কারণে, ট্রেনটা সাংঘাতিক প্রচন্ড গরম লাগে, এই দেশের জন্য উপযোগী না। কমলাপুরে ডেমো ওয়ার্কশপে গিয়ে দেখা যায় অবহেলা অযত্নে বিকল হয়ে পড়ে আছে 10টি ডেমো। দীর্ঘদিন পড়ে থাকায় জঙ্গলে ঢেকে গেছে ট্রেন, অধিকাংশেরই নষ্ট হয়ে গেছে ইঞ্জিন সহ বিভিন্ন যন্ত্রপাতি। স্বল্প দূরত্বের যাত্রীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে 2013 সালে 645 কোটি টাকায় কেনা হয় 20টি ডেমো। মেয়াদকাল 30 বছর হলেও মাত্র 7 বছরেই মুখ থুবড়ে পড়েছে বেশিরভাগই। ডেমো সংশ্লিষ্টরা বলছেন, দেশে ডেমোর উন্নত ওয়ার্কশপ ও যন্ত্রপাতি না থাকায় মেরামত সম্ভব হচ্ছে না। অনেকগুলো তো নষ্ট, আপাতত 2টার এক চলে, যেমন অনেক সময় ব্যাকআপ ডিস্টার্ব দেয় বা যান্ত্রিক ত্রুটি হয়। ডেমোর ওরকম যন্ত্রপাতি নাই, লোকোশেডে ওরা কাজ করে, আধুনিকভাবে যতটুকু পারে কাজ করে। সার্বিক প্রস্তুতি না নিয়ে ডেমো কেনার সিদ্ধান্ত ভুল ছিল বলে জানান রেলমন্ত্রী। বলেন, দেশীয় প্রযুক্তিতে ডেমো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই 10টাকে আমরা সচল করব এবং আমাদের নিজস্ব যে প্রযুক্তি এবং এই পার্টস যেটা এটা লোকালি যাতে তৈরি করা যায় সেই নির্দেশনা আমি দিয়েছি। প্রতি বছর গড়ে 2000 কোটি টাকা লোকসান দিয়ে চলছে বাংলাদেশ রেলওয়ে। আর ডেমো ট্রেন সেই লোকসানের পাল্লাকে আরও ভারী করছে বলে মত অনেক রেল কর্মকর্তার। নাজমুস সালেহী, সময় সংবাদ। জয়পুরহাটে করোনা পরিস্থিতিতে খামারিদের জন্য সরকারি সহায়তার ক্ষেত্রে ভুয়া তালিকা তৈরি ও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রণোদনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার। অভিযোগের সত্যতা মেলায় ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ের এক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী ধরঞ্জি ইউনিয়নের নন্দাইল গ্রামের বাসিন্দা নাজির হোসেন চলমান করোনা পরিস্থিতিতে বড় ধরনের লোকসান গুনলেও তার কপালে জোটেনি সরকারের প্রণোদনার অর্থ। খামারিদের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত এলএসপিকে অর্থ ঘুষ না দেয়ায় এমনটা ঘটেছে। করোনার সময় কিছু ভর্তুকি দেওয়ার কথা ছিল, কাগজপাতি লিখে নিয়ে কিছু টাকা চাইছে, আমি দেইনি, এ কারণে আমার কোনো ভর্তুকি হয়নি। স্থানীয় কর্মী আছে গোলাম রসুল, সে আমাকে বলল যে সরকার কিছু অনুদান পাঠাইছে, যদি তোরা নিস তাহলে কিছু টাকা পয়সা আমাকে দেওয়া লাগবে, দিলে আমি ওটা করে দেব।
খামারিদের কাছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা আসলেও সেই টাকা কৌশলে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহায়তা প্রকল্পের কর্মীরা তুলে নিয়েছে বলে অভিযোগ খামারিদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এক কর্মী। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ উঠছে এই অভিযোগের কোনো ভিত্তি নেই। এদিকে প্রণোদনা দেয়ার নামে অর্থ নেয়ার অভিযোগে একজনকে ইতোমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আর সার্বিক বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্থানীয় প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। মাঠ কর্মীরা কাজ করার ক্ষেত্রে যদি কোনো ধরনের অনিয়ম করে থাকে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো অভিযোগ আর্থিক বিষয়ে সংশ্লিষ্ট আছে যদি কখনো আসে আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে জেলার ৫টি পৌরসভা ও ৩২টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল খামারিদের মাঝে ৪,০০০ থেকে ২২,৫০০ টাকা করে প্রণোদনার অর্থ দেয়া হয়েছে। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেন। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। বুধবার শক্তিশালী ঝড় বয়ে যায় কাতালোনিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আলকানার উপকূলে। শুরু হয় তুমুল বৃষ্টিপাত। ভারী বর্ষণে মুহূর্তেই তলিয়ে যায় রাস্তাঘাট, ডুবে যায় অনেক বাড়িঘর। বানের পানিতে অনেক গাড়ি ভেসে যেতে দেখা যায়। অনেকে গাড়ির ভেতর আটকা পড়েন। এ সময় তাদের উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। পানিবন্দীদের নিরাপদে সরিয়ে নিতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আকস্মিক বন্যায় সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভেঙে পড়ে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন সড়কের পাশাপাশি সংযোগ সড়কগুলোও ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এরই মধ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে বিভিন্ন স্থান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্তত ৭,০০০ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতালোনিয়ার পাশাপাশি ক্যাস্টিলা লা মানচা ও নাভারা অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এতে মাদ্রিদ ও টলেদোর রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় বলে জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। ওমরিনান, প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি হয়েছে মঙ্গল গ্রহের মাটিতে চলাচলযোগ্য রোভার BCA ইউনিভার 1.0। নাসা আয়োজিত আন্তর্জাতিক হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ 2021 প্রতিযোগিতায় 11তম স্থান অর্জন করেছে BSC ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারের 10 ড্রিমার্স দল। আরও জানাচ্ছেন মার্জিয়া শ্রেয়া। করোনায় যখন পুরো বিশ্ব স্থবির, তখন নাসার আহ্বানে সব প্রতিকূলতা জয় করে গবেষণা চালিয়ে গেছে রাজধানীর BSC ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারের গবেষক দল 10 ড্রিমার্স। আবিষ্কার করেছে BSC ইউনিভার 1.0। আর এই রোভার বানিয়ে তারা অর্জন করেছে বিজয়ীদের তালিকার 11তম স্থান। প্রায় আমরা 1 বছরের মতো গবেষণা করার পর নাসাতে আমরা প্রপোজাল পাঠাই, যেটাকে বলা ইন্টারন্যাশনাল টিম প্রপোজাল। তারপর সারা বিশ্ব থেকে নাসা 23টি দল নির্বাচন করে এবং আমরা সারা বিশ্বের মধ্যে নির্বাচিত হয়ে আমরা 2021 সালের হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে সারা পৃথিবীর মধ্যে 11তম এবং বাংলাদেশ থেকে প্রথম স্থান অর্জন করেছি আর কি। প্রয়োজনীয় উপাদান আর ল্যাব সংকট থাকা সত্ত্বেও গবেষণা চালাতে পিছপা হয়নি 10 ড্রিমার্স ও এর সাথে সংশ্লিষ্টরা। শুধু মেইন স্ট্রিমের ইউনিভার্সিটিগুলাই না, এই যে ছোট ছোট অর্গানাইজেশনগুলো আছে, টিচিং ইনস্টিটিউশন, এরাও কিন্তু এই কাজগুলো করতে পারে। এক্সপার্টিস কিন্তু আমাদের নাই। আবারও 2022 সালের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করার প্রত্যয় ব্যক্ত করেছে 10 ড্রিমার্সের ইনফরমেশন অফিসার সালসাবিলা। চেষ্টা থাকবে 2022 সালে যেন আমরা প্রথম স্থান অধিকার করতে পারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, বাংলাদেশের নামটাকে যেন আমরা নাসাতে যেন আমরা বড় করে তুলে ধরতে পারি। তাদের এ প্রচেষ্টায় মিডিয়া পার্টনার হিসেবে সময় টেলিভিশনকে পাশে পেয়ে আয়োজিত শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়েছে 10 ড্রিমার্স দলের প্রধান ও অ্যাডভাইজার। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হু হু করে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। গাইবান্ধায় তলিয়ে নিম্নাঞ্চল। ফসলি জমি ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক। টাঙ্গাইলেও বন্যা পরিস্থিতির অবনতি। দেশে আনা হলো বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদের মরদেহ। ফুল দিয়ে শ্রদ্ধা, বলাকায় জানাজার পর বনানীতে দাফন। এবং বিড়ম্বনার নাম ডেমো ট্রেন। বৃষ্টির মধ্যে 16টি নষ্ট। ওয়ার্কশপ যন্ত্রপাতি না থাকায় হচ্ছে না মেরামত। দেশীয় প্রযুক্তিতে সচল করতে নেওয়া হচ্ছে প্রকল্প। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।